সংস্কার নিয়ে দলগুলোর সাথে সংলাপের পরই নির্বাচন জানালেন উপদেষ্টা রিজওয়ানা। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় ফাউন্ডেশন গঠন। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। প্রাতিষ্ঠানিক সংস্কারে স্বচ্ছ নিয়োগ ও রাজনৈতিক প্রভাব দূর করার সুপারিশ করবেন কমিশন প্রধানরা। 3 মাসের মধ্যেই রিপোর্ট দেওয়ার আশাবাদ। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। 1-2 মাসে যা হয়েছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে। সংস্কার উদ্যোগে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আশা ফখরুলের। আবারও বললেন, ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। শ্রমিক অসন্তোষে আজও আশুলিয়া গাজীপুরের শতাধিক গার্মেন্টস বন্ধ। শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ব্যবসায়ী ও সিএনজি চালকদের সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দর বাজার মার্কেটের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদ, 20টি যানবাহন ভাঙচুর। আমরার মাল থাকতো না, আমরা মার্কেটের সামনে, তোমার গাড়ি থাকতো না। হঠাৎ তারা দেখি বিভিন্ন জায়গা দিয়ে ইট দিয়ে তারা আক্রমণ করি, আমরা সরতে পারছি না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, আর এরপরে নির্বাচন। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ফার্মার্স ব্যাংক সহ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা সরকারি অর্থ আদায়ে উদ্যোগে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষ, সড়কে শৃঙ্খলা, বিদ্যুৎ বিপর্যয় নিয়েও। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে গণঅভ্যুত্থানে হতাহতদের ভরণ পোষণ এবং চিকিৎসায় শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রাথমিকভাবে 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটি, পরবর্তীতে আরও 14 জন মিলে মোট 21 সদস্যের কমিটি কাজ করবে ফাউন্ডেশনে। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও থাকছেন কমিটিতে। এই ফাউন্ডেশন থেকে মূলত দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন। এই জন্য একটা যাতে করে যে কোনো সরকারি আসুক, আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য, শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি, সেই সাপোর্টটা দিতে পারি। সংবাদ ব্রিফিংয়ে ব্যাংক খাতের অসামঞ্জস্যতা নিয়েও কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এক ফার্মার্স ব্যাংকে গচ্ছিত সরকারের টাকা ফেরত দিতে সময় চেয়েছে 2038 সাল পর্যন্ত। যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোডম্যাপ তৈরি করে দেবে। প্রসঙ্গ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আগে বিচার, পরে অন্য কিছু। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। বিচারের স্বার্থে, গণহত্যার যে অভিযোগটা আছে সেটার বিচারের স্বার্থে, নির্যাতন নিপীড়নের স্বার্থে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে
তাকে থাকতে হবে, কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে। কথা বলেন ৬ কমিশনের কার্যপ্রণালী, কার্যপরিধি, নির্বাচন নিয়েও। সৈয়দ রিজওয়ানা হাসান জানান, সংস্কার নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, পরে নির্বাচন। এই যে কমিশনগুলো হলো, প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে পারবে। এইগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে যে রাজনৈতিক ঐক্য এগুলোর সপক্ষে আমরা গড়ে তুলতে পারি কিনা। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে। সংবাদ ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর চলছে। একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো আমাদের কাছে আসলে আমরা সেগুলো সমাধান করব, কিন্তু যারা সেখানে বহিরাগত এবং যাদের ইন্ডাস্ট্রিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই এবং জুট ব্যবসাকে দখল করাকে কেন্দ্র করে সেখানে আনরেস্ট করছে কিংবা উস্কানি দিচ্ছে, তাদের ব্যাপারে সরকার ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিদ্যুৎ খাতের সাম্প্রতিক বিপর্যয়, সড়কের বিশৃঙ্খল অবস্থা নিয়েও কথা ওঠে ব্রিফিংয়ে। বলেন, পরিবর্তিত অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন কিংবা পুলিশের সংস্কারে সবার আগে রাজনৈতিক প্রভাব দূর করার ওপর জোর দিতে চান কমিশন প্রধানরা। এ নিয়ে 3 কমিশন প্রধানের সাথে কথা হয়েছে সহকর্মী আলমগীর স্বপনের। তারা জানিয়েছেন, জনগণের ভোট কিংবা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হোক এমনটা আর চান না। দুদক ও পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধেও দেবেন প্রস্তাব। রাষ্ট্রের প্রধান 3 স্তম্ভ আইন, বিচার ও প্রশাসন বিভাগ। দলীয়করণ, অনিয়ম ও অপব্যবহারে মুমূর্ষু প্রায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ক্ষেত্রে সংস্কারই অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। পৃথকভাবে গঠন করা হয়েছে 6 কমিশন। 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। কাজের জন্য অক্টোবর থেকে 3 মাস সময়কে যথেষ্ট মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং আইনের সংস্কারে জোর দিচ্ছেন তিনি। একটা জিনিস তো আমাদের প্রথমেই করতে হবে, আমাদের নির্বাচন কমিশনার নাই, সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে। সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে আমাদের নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। ডক্টর বদিউল নির্বাচনী ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দিতে চান ভোটার তালিকা, প্রার্থী ও দলের আয় ব্যয়ে স্বচ্ছতার উপর। নির্বাচনের সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহারও বন্ধ চান। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবং নির্বাচন কমিশনও সঠিক নির্বাচন কমিশন ছিল না, তারা পক্ষপাতদুষ্ট ছিল। তো এইগুলো দিকে মনোযোগ দিতে হবে। কতগুলো দায়িত্ব নির্বাচন কমিশনের আছে, দলের আয় ব্যয়ের হিসাব, এগুলো অডিট করা এবং এগুলো সঠিকতা যাচাই করা। একই সাথে হলফনামা যেসব তথ্য দেওয়া হয় এগুলো যাচাই বাছাই করা। যখন যে সরকার ক্ষমতায়, সেই সরকারের রাজনৈতিক হাতিয়ার হয় দুদক। ব্যবস্থা নেওয়া হয় বিরোধীদের উপর। তাই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদককে গড়ে তুলতে সুপারিশ করতে চান কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠন, নিয়োগে স্বচ্ছতা ও অর্থ পাচার রোধে ক্ষমতা বাড়াতে হবে, চাপমুক্ত করতে হবে আমলাতন্ত্র থেকে। আসলে দুদক বলল যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেই দল ক্ষমতায় থাকে তাদের সাথে জড়িত যারা উচ্চ পর্যায়ে হোক, যে পর্যায়ে হোক, যারা হয়তো আনা অভিযোগের ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এরকম নজির নেই। অথচ একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ তৎপরতা দুদক দেখা যাচ্ছে। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটা চলবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে ব্যবহার করা হয় নানাভাবে। এই ধারায় পরিবর্তন এনে পুলিশকে জনবান্ধব করাই লক্ষ্য কমিশন প্রধান সফররাজ হোসেনের। তারা 1-1.5 মাস 2 মাসে যা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, আমাদের লক্ষ্য থাকবে যে একটা ভালো পুলিশ ইউকে স্ট্যান্ডার্ড আছে, মনে করেন ইউনাইটেড কিংডম এরকম স্ট্যান্ডার্ড হোক, আর কি সভ্য দেশের মতো হোক।
সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা দায়িত্বের পরিধি ও কাজের ধরন জেনে সংস্কারে নামতে চান। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরিবর্তন সম্ভব, সকলের সমর্থন পেলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় ও সুযোগ দিতে বিএনপির প্রতিশ্রুতিবদ্ধ। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তবে পরিকল্পিতভাবে অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর সমাবেশ করবে বিএনপি। 14 সেপ্টেম্বর অভ্যুত্থান ও বিগত 15 বছরের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনে গণতন্ত্র দিবসের মূল সমাবেশ। দুদিনের এই কর্মসূচির সমন্বয় বৈঠক হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের ভীষণ তুলে ধরেছেন। দ্রুত সময়ে ঘোষিত সংস্কার সম্পন্নের আহ্বান জানান তিনি। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। করে মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। মির্জা ফখরুলের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্প কারখানায় অস্থিরতা প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। এ সময় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য শারীরিক সুস্থতা ও সক্ষমতা প্রয়োজন। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু উনি সহ্য করতে পারবে, সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাতে নির্বিঘ্নেই চলছে কার্যক্রম। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব। অস্থিতিশীল পরিস্থিতিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ। কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি আর 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত সমস্যার সমাধান এবং কাজে ফেরার পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা চাই দেশ স্বাভাবিকভাবে চলবে, গার্মেন্টস কারখানা ঠিকভাবে চলবে। যদি কেউ বিশৃঙ্খলা রাস্তাঘাটে সৃষ্টি করে, তাদেরকে আইনের ব্যবস্থা করা হোক। আমরা কাজে ফিরতে চাই খুব দ্রুত। এটার জন্য সমাধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন পদক্ষেপ নেয়। এদিকে ডিইপিজেড সহ আশপাশের কারখানাগুলো চলছে নির্বিঘ্নেই। নির্ধারিত সময়েই কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। গাজীপুরের বেশিরভাগ কারখানাও উৎপাদন আছে, তবে কাজ চলছে না 30টি কারখানায়। সেখানে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম, এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। বেতন কম এবং আমাদের ছুটি কম, সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম, সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিচ্ছে। ছুটিটা আমাদের বাৎসরিক ছুটি 6 দিন দেওয়া হয়, এই 6 দিনও আমরা ঠিকঠাক মতো পাই না। গার্মেন্টসে চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, 5 আগস্টের পর বহু শিল্প মালিক আত্মগোপনে থাকায় বেতন পরিশোধ হয়নি, তাই সেসব কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এক একটা ফ্যাক্টরিতে এমনও আছে যে এক একটা হাউসে 80,000 থেকে 1 লক্ষ কর্মচারী আছে, শ্রমিক আছে। তো সেখানে টপ ম্যানেজমেন্ট, মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টের কেউ যদি না থাকে, তাহলে কি হচ্ছে যে এটি তো স্বাভাবিকভাবে সব কিছু চলতেও একটু সময় লাগে। এরপর কয়েকটি কারখানা পরিদর্শনের পর শ্রমিকদের সাথে কথা বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর পচন নয়, সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরতাজা নতুন বাংলাদেশ গড়া অসম্ভব কিছু না, তবে মন ঠিক করে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। রাজধানীতে ন্যাশনাল বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না, তা যেন আমরা হারিয়ে না ফেলি। অনুষ্ঠানে ব্যবসায়ী স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় ICCB। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ বা ICCর আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সবার দাবি, যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হোক ব্যবসার পরিবেশ, বন্ধ হোক চলমান অস্থিরতা। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। ডায়ালগে বলা হয়, আগের সরকারের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী রাতারাতি বিলিয়নিয়ার হয়ে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। কম মজুরি এবং অদক্ষ শ্রমিক নিয়ে সামনে এগোনো যাবে না। যারা ছোট ঋণ না তারা চিন্তা থাকবে শোধ করবে, আর বড় ঋণ যারা নেয় ব্যাংকারে চিন্তা থাকে কিভাবে ওরা তাদেরকে ধরবো। কিছু ব্যবসায়ী শিল্প মালিক সরকারের বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আপনারা সবাই মিলে যেভাবে ছোট থেকে বড় হয়ে আস্তে আস্তে বড় উদ্যোক্তা হচ্ছেন, ন্যায় নিষ্ঠার পথ ধরে, সেটাই আমাদের সবার কাম্য। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, জাতির জীবনে বারবার সুযোগ আসে না, গড়তে হবে নতুন বাংলাদেশ। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ? সমস্ত কিছু থেকে আপনি মুক্ত, অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, শ্রমিক মালিকদের সম্পর্ক উন্নত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এই ব্যবসায় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের জন্য আসে নাই। ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দরবাজার। মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে সংঘর্ষ। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 20টি যানবাহন, আহত হয়েছেন কয়েকজন। বন্ধ রয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকরা এভাবেই দুপুর থেকে জড়ায় সংঘর্ষে।
এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইটপাটকেল, ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। এ সময় পথচারী সহ আহত হন অনেকেই। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই মার্কেটের সামনে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে আসছে চালকরা। এ নিয়ে প্রতিবাদ করাতে তাদের উপর চড়াও হয় শ্রমিকরা। সবসময় স্ট্যান্ড রাখার কারণে ও ব্যবসায়ী একজন কইছে তুমি দিন খাড়া হইও না, একটু হরিয়া দাও কইতে কথা কাটাটি শুরু হয়েছে। সিটির নির্বাহী যেন আসলেন কইছেন আমরা বর্তমানে যে মেয়রের দায়িত্ব আছে তার কাছে আলমপুর যেতাম, আমরা বাইরে গেটের সামনে আইতে না আইতেও আমরা ভিটা আরম্ভ করি। শ্রমিকদের দাবি, বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয় তাদের যানবাহন। রিজার্ভ টিপো থেকে আইয়া সিটি মার্কেটের সামনে আইছি, আসার পরে দেখছি তারা কিছু লোকজন জুড়ু হয়েছে, ওয়া পরে দেখি আক্রমণ, খালি ডিল দিয়া পাথর দিয়া ইটাইতেছে। সরতে পারছি না, আমরা গাড়িগুলা ওই রাখা অবস্থায় আমাদের গাড়িগুলা ভাঙছে। এটা কেন ভাঙলো আমি কইতাম পারি না, ওটা ধরে দেখে মাইর। কয়েক ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি শীঘ্রই এটা একটা সমাধান হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে মানুষ চলবে, এবং যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যারা সিএনজি মোটর শ্রমিক। সংঘর্ষের পর থেকেই বন্ধ বন্দরবাজার এলাকার বেশিরভাগ দোকানপাট। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে লুটপাটের অর্থনীতি তৈরি করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ওয়েলেকে দেয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গেল 16 বছর বাংলাদেশে লুটপাটের কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। ডক্টর ইউনূস বলেন, মূল্যস্ফীতিকে অগ্রাহ্য করে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে লুটপাট করার জন্য। এ অবস্থায় অর্থনীতি পুনর্গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। পররাষ্ট্র ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তাই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। Our inflation is at a high level, and banking system collapsed. Central bank never played the role a central bank is supposed to play. Banks were not playing the rules. They're playing the role that the banks are supposed to play the role. So, of all the countries in the world, Bangladesh must have the best of relationship with India, out of its own necessity. And out of his own acquaintances and the similarity of the things that we do together, we share each other's history. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত না করায় 14 সেপ্টেম্বরের স্মরণসভা বাতিল স্থগিত করা হয়েছে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সেই স্মরণসভায় শহীদ ও আহতদের পরিবারের স্বজনদের ঢাকায় যাতায়াত ও থাকা খাওয়ার জন্য 5 কোটি টাকা খরচ ধরা হয়েছে। দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের মাসপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাসপূর্তিতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাহিদ ইসলাম। সকল প্রকল্পের একটা রিভিউ আমরা জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আগামী শনিবার রাজধানীতে সভা করার কথা ছিল, তবে সেটি বাতিল করা হয়েছে। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। ঢালাওভাবে সাংবাদিকদের নামে মামলা করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে জবাব দেন উপদেষ্টা। এ সময় গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন গঠনের কথাও জানান তিনি। এই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি। গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তো এই হত্যাকাণ্ডের বিচার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব। প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়।
আরেক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, যারা সমন্বয়কদের ও তার পরিবারের পরিচয়ে নানা রকম সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নাম ব্যবহার করে, আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করে যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ। পুলিশের মনোবল ফেরাতে কাজ করা হচ্ছে, প্রশাসনের স্থবিরতা কাটাতেও কাজ চলছে। পুলিশ স্বাভাবিক হলে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ হবে বলেও জানান উপদেষ্টা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্যকে সুযোগ দেওয়ার জন্য নয়, এমনটাই মন্তব্য করেছেন সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের রাজনীতিতে এবার থেকে যোগ্য লোককে আসতে হবে। যারা দেশের মানুষের পক্ষে কথা বলবে তারাই রাজনীতিতে আসবে। চাঁদাবাজ সিন্ডিকেটদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। চার ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে টেক্সটাইল কারখানার শ্রমিকরা। এর আগে সন্ধ্যায় বকেয়া বেতন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকা অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, গতকাল বেক্সিমকোর পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনের পর তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। তবে টেক্সটাইল কারখানার শ্রমিকদের নানাভাবে পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তাদের পাওনা টাকা দেয়া হয়নি। ওষুধ দেশের একটি বড় অর্থনৈতিক খাত। এই শিল্পের যে অস্থিরতা, মালিক শ্রমিকের সমন্বয়ে তা সমাধান করতে হবে। ওষুধ শিল্পের নেতৃবৃন্দের বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওষুধ শিল্প নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাহিদ হোসেন সহ অন্য নেতারা। আমির খসরু জানান, দেশ একটি অস্থির সময় পার করছে। এ সময় জিডিপিতে বড় অবদান রাখা ওষুধ শিল্প মালিক শ্রমিকের মাঝে যে অস্থিরতা রয়েছে তা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। যে এই শিল্পের বিকাশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীর অর্থনৈতিক উন্নয়নের জন্য। সুতরাং এখানে যারা আমরা ওষুধ শিল্পের সাথে জড়িত আছি, যে মালিক শ্রমিক সহ যত স্টেক হোল্ডার আছে, সকলের একত্রিত প্রচেষ্টায় কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং শ্রমিকরা বড় অবদান রাখছে ওষুধ শিল্পে। আগামী দিনে আমি আশা করি শ্রমিক মালিকের সমন্বয়ে ওষুধ শিল্প সামনের দিকে শক্তিশালীভাবে এগিয়ে যাবে। খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এরপর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এজাহার নামীয় 12 নম্বর আসামি আসাদুজ্জামান মিয়াকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসাদুজ্জামানের নির্দেশে ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ। এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে
আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। এদিকে আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুনের ঘটনায় হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আবদুল্লাহ হিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুধু নিজে নয়, ক্ষমতায় থেকে আপন ভাই, সন্তান, এমনকি ব্যক্তিগত গাড়ির চালককে দিয়েও দুর্নীতি করেছেন আওয়ামী লীগ আমলের বিভিন্ন জনপ্রতিনিধি। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির পাশাপাশি দেশে ও দেশের বাইরে বাড়ি ও ফ্ল্যাটও কিনেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি, নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও যশোর 4 আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে এমনই সব অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রমে সব বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। ডাক্তার সেলিনা হায়াত আইভি 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। রাজনীতির মাঠে ক্লিন ইমেজের অধিকারী আইভির বিরুদ্ধে এবার উঠেছে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ। ডাক্তার আইভির ক্ষমতা ব্যবহার করে তার আপন 2 ভাই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ রয়েছে সাবেক মেয়র আইভির ব্যক্তিগত সহকারী আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি অটোরিক্সা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে 4-5টি ফ্ল্যাট। শুধু তিনি নন, সেলিনা হায়াত আইভির গাড়ি চালকের নামেও নারায়ণগঞ্জে রয়েছে 2টি ফ্ল্যাট। এছাড়া আইভির 2 ভাই আলী রেজা রিপন এবং আহমদ আলী রেজা উজ্জ্বল বর্জ্য অপসারণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করেছেন। এমন অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের গোয়েন্দা ইউনিট। যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায়ের ছেলে রাজীব কুমার রায় সংসদীয় এলাকায় প্রতিটি কাজে আদায় করতেন 5% কমিশন। সংসদীয় এলাকা জুড়ে এটি ছিল রেওয়াজ। এই এমপি 2008 সালে সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন 4,10,000 টাকা, যা 2023 সালে এসে দাঁড়িয়েছে 4.5 কোটি টাকা। পার সম নগদ অর্থ ছাড়াও রঞ্জিত কুমারের ঢাকায় ও কলকাতার সল্টলেকে একাধিক বাড়ি থাকারও তথ্য প্রমাণ পেয়েছে দুদক। নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অডেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে দুদকের কাছে। আয়েশার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে হাতিয়া বাজারে বহুতল ভবন, বুইয়াহাট নামক স্থানে 3 তলা বাড়ি, পুশালী বাজারে 4 তলা মার্কেট। তার স্বামীর নামেও বিপুল পরিমাণ নগদ অর্থ, ব্যাংকে টাকা, গাড়ি এবং মৎস্য ব্যবসা সহ নানা সম্পদ রয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ মেডিকেল রি-এজেন্ট নিয়ে রিপোর্ট প্রকাশের পর অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জানা গেল, রি-এজেন্ট বা মেডিকেল ডিভাইস আমদানির অনুমোদনই নেই জেনেটিক বা অর্গ্যানিক ইন্টারন্যাশনালের, নেই ড্রাগ লাইসেন্স, এমনকি স্টোরের অনুমোদন। জেনেটিকের মালিক জানান, লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক নয়। আইনি ব্যবস্থার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট সরবরাহ করে আসছিল একই কোম্পানির জেনেটিক ও অর্গানিক নামের 2টি প্রতিষ্ঠান। এ নিয়ে রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। হাতে নাতে নকল স্টিকার সহ ধরা পড়ার পর থেকে সেসব সরিয়ে ফেলতে থাকে প্রতিষ্ঠানটি। সিসিটিভির ফুটেজেও মিলেছে তার প্রমাণ। দেখা যাচ্ছে সোমবার সকালে জেনেটিকের গাড়িতে কোম্পানির স্টোরে থাকা পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে।
রিপোর্ট প্রচারের 3 দিন পর বৃহস্পতিবার অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। কোম্পানির স্টোর থেকে মালামাল সরানোর আলামতও পাওয়া যায়। সন্ধান মেলে বেশ কিছু অনুমোদনহীন মেডিকেল ডিভাইস ও রিয়াজেন্টের। আপনি তাহলে বলছেন যে রেজিস্ট্রেশন ফি কমানো হয় নাই বলে আপনি রেজিস্ট্রেশনের আন্ডারে যাচ্ছেন না? অবশ্যই এটা আমার ভুল ছিল। 2023 সালে আপনারা রুল করছেন, এটার জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে বাধ্য করেন। 2016 থেকে মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন আছে, যেটা আমাদের গেজেট নোটিফিকেশন আছে, এবং আমাদের নতুন যে আইন 23-এর ওখানে একদমই স্পেসিফিক্যালি চলে আসছে। এছাড়া পণ্যের মান রক্ষায় তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি রাখার কথা বলা হলেও স্টোরের তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। বেশ কিছু আনরেজিস্টার্ড, যেগুলোতে আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নেওয়া হয় নাই এবং বিনা অনুমোদনে এগুলো আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে। মেডিকেল ডিভাইস ও রিয়েজেন্ট আমদানিতে কোনো ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি জেনেটিক। স্টোরেরও কোনো অনুমোদন নেই জেনেটিক বা অর্গানিক ইন্টারন্যাশনালের। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক নয়, প্রক্রিয়াও জটিল। আপনি যদি গুড রিপোর্টার হন তাহলে আপনি বি কাইন্ড টু পিক আপ দ্য ইনফরমেশন। আপনারা যখন রুমে ঢুকছেন, যখন রুমে ঢুকে ভিতরে করছেন, ইন দ্য মিন টাইম টেম্পারেচার গোস আপ। অভিযানে অনিয়মের সত্যতা পেলেও ম্যাজিস্ট্রেট না থাকায় সাথে সাথে কোনো ব্যবস্থা নিতে পারেনি অধিদপ্তর। তবে কিছু পণ্য জব্দ করে নিয়ে যায় তারা। মহাপরিচালক মহোদয়কে আমরা এটা অবহিত করব, আমরা ফিজিক্যালি অবহিত করব, লিখিত প্রতিবেদন দিয়ে অবহিত করব। হ্যাঁ, তারপর মহাপরিচালক মহোদয় যে সিদ্ধান্ত নেবেন। যথাযথ অনুমতি না দেখে হাসপাতাল ডায়াগনস্টিকে পণ্য না কেনার পরামর্শ দেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দোয়ার মাধ্যমে স্মরণ করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজকে। জন্মদিনে তার বিদ্যাপীঠেই আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। এতে অংশ নেন ফারহানের পরিবার, বন্ধু, সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ফারহান ফাইয়াজ অমিত সম্ভাবনাময় কিশোর, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বৃহস্পতিবার জন্মদিনে তাকে স্মরণ করল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবার। দেশপ্রেমের কারণে তার এই মহান আত্মত্যাগ। ফাইয়াজের জন্মদিন, কিন্তু সে নেই। তাই বন্ধুদের কাছে এ যেন এক অসহনীয় বেদনা, যে শূন্যতার কোনো পরিপূরক হয় না। এখনো মনে হয় ও মোহাম্মদপুর আসবে, আমাদের সাথে আড্ডা দিবে, কিন্তু ও প্রচুর রাগ করে আছে। এরকম এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা ব্যান্ড ফর্ম করব, ওই ব্যান্ডের বেসিস্ট হবে ফারহান ফাইয়াজ। স্মৃতির পটরেখায় আজও সজীব ফাইয়াজ। বন্ধুদের স্মৃতিকথায় ঘুরে ফিরে লোকান্তরে হারিয়ে যাওয়া বন্ধুটাই দখল করে আছে সবটা। ওর জন্মদিনের সময় স্পেশালি ও আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যাইতাম, অনেক স্মৃতি আছে। রাস্তা দিয়ে যখনই ফারহানের মতন কেউ পাশ কাটা যায়, একবার ঘুরে তাকাই। কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিলে ফারহান ফাইয়াজ সহ আন্দোলনের শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া করা হয় আহতদের সুস্থতার জন্য। প্রিয় সন্তান কিংবা বড় ভাই কিংবা প্রিয় ছাত্র, কত পরিচয়ের মায়ায় জড়িয়ে থাকা ফাইয়াজের জন্য অশ্রু বিসর্জন সকলের। ফোন পেয়ে হঠাৎ উঠে গেল 10:30 ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে গোসল করে নাস্তা খেয়ে 11টার দিকে আর একবার ফোন আসে একটা বন্ধু, তখনই বের হয়ে যায়, সালাম দিয়ে চলে গেল। তাদের নাম যেন ইতিহাসের পাতা থেকে মুছে না যায়, প্রজন্মের পর প্রজন্ম যেন বাংলাদেশের এই 24-এর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যেন মনে রাখে। ও যে স্বপ্ন নিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেটা যেন অর্জিত হয় এবং এটার জন্য আমাদের সবার কাজ করতে হবে। আমরা পরিবার থেকে যেমন কাজ করব, সমাজ থেকে কাজ করব এবং রাষ্ট্রেরও অনেক দায়িত্ব আছে। অনুষ্ঠানে কেক কেটে ফাইয়াজের জন্মদিন পালন করা হয়। অংশ নেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। তোমার বন্ধুর জন্য তোমরা দোয়া করো, এখন তো সে দোয়াটাই পাবে, তাই না? আর তো কিছু তার চাওয়া পাওয়া নেই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তোমাদের সহপাঠী ফারহান ফাইয়াজকে ভালোবেসে থাকো, তাহলে দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পিছপা হবে না। ফাইয়াজের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে ওঠেন সকলে। দাবি জানান গণ অভ্যুত্থানের এই বীর সেনানীর হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও সহ প্রতিষ্ঠাতা
বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার দায়ে টাইরেস ডেভন হাসপেলকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেন নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত। বিচারক বলেন, এই রায় ফাহিম সালেহকে ফিরিয়ে আনতে না পারলেও তার পরিবার এবং স্বজনদের দুঃখ কিছুটা হলেও কমাবে। 2020 সালের 13 জুলাই ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটের অভিজাত ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম। তার সাবেক সহকারী হাসপিল $4 লাখ চুরির পর দোষ লুকাতে নির্মমভাবে তাকে হত্যা করে। পরে ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করে মরদেহ। মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে 171 জনকে গ্রেফতার করা হয়েছে। ইসলামিক গ্লোবাল ইখওয়ান গ্রুপ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর এই অভিযোগ ওঠে। কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন প্রদেশে শিশুদের কেয়ার হোম পরিচালনা করত এই প্রতিষ্ঠানটি। এসব কেয়ার হোমে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 400-র বেশি শিশুকে। এসব শিশুদের শারীরিক নির্যাতনও করা হতো বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত তদন্তের পর আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। নোয়াখালী, ফেনীর বিভিন্ন স্থানে পানি নেমে গেলেও এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। সহায় সম্বল হারিয়েছেন অনেকে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানানো হয়। দেশের জন্য প্রবাসীদের যে দান মমতা, এটা বরাবরই প্রমাণিত হয়েছে। আমরা আশা করব প্রবাসী যারা আছেন ওনারাও দলমত নির্বিশেষে দেশের জনগণ রক্ষার জন্য অতীতের মতো করে এগিয়ে আসবেন। কিভাবে আমরা মোকাবেলা করব, এবার যেভাবে আমরা ফেনীর বন্যা, নোয়াখালীর বন্যা মোকাবেলা করছি, আমরা দেশের প্রতিটা প্রাকৃতিক দুর্যোগ বলেন, প্রতিটা সমস্যায় যে আমরা যাতে এইভাবে ঝাঁপিয়ে পড়ি, একে অপরের পাশে এসে দাঁড়াই। চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক মিডিয়া ট্যুর। গত 5 থেকে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আয়োজন। চীনের গুয়াংশি ঝুয়াং প্রদেশের বিভিন্ন জেলায় এই মিডিয়া ট্যুরের আয়োজন করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে সকলকে অবগত করতেই অনুষ্ঠিত হয় এ সফর। এতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা আধুনিক উৎপাদন কেন্দ্র, বন্দর সহ অন্যান্য স্থান পরিদর্শন করে। বাংলাদেশ, যুক্তরাজ্য, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মোট 10টি দেশের 50 জন সাংবাদিক, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়। সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট। নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে। দাবি করেন, স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার। কেউ যাতে সাংবাদিকদের উপর একই কায়দায় নির্যাতন করতে না পারে সেই জন্য সোচ্চার থাকি, সেই চেষ্টাই আমাদের থাকবে। এবং রাষ্ট্র নিজেই গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিপীড়নের একটা টুলস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা কাজ করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করার জন্য। সমস্ত নিপীড়নমূলক আইনগুলো যাতে বাতিল করা হয়। এই নিপীড়ন যারা করেছেন আমরা সেটার জন্য আমরা বিচার চাইব এবং ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্র বা কোনো প্রতিষ্ঠান এভাবে কেউ বন্ধ করতে না পারে। বন্যার্তদের সহায়তায় এএফ বক্সিং প্রমোশনের আয়োজনে স্বাধীন বাংলা বক্সিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গুলশান 2-এর একটি হোটেলে এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়। সম্মেলনে বিপিবিএস এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন। বলেন, এই ইভেন্টটি বড় বড় আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট আয়োজনের জন্য বাংলাদেশের সম্ভাবনার একটি প্রমাণ। ইভেন্টটি শুধু বক্সিংকেই প্রচার করছে না, বরং বাংলাদেশি যোদ্ধাদের জন্য বিশ্ব মঞ্চে উজ্জ্বল হওয়ার জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করছে।
আগামী শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে স্বাধীন বাংলা বক্সিংয়ের একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই শোডাউন নিয়ে আলোচনা করার জন্য গুলশানে অনুষ্ঠিত এই বক্সিং ইভেন্টে বক্সিং জগতের গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ ব্যক্তিদের একত্রিত করা হয়। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।